আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের কোর্সের ফিফথ চ্যাপ্টারে আমরা সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমাদের ফার্স্ট ক্লাসে আমরা কি পড়ছিলাম? তো আমাদেরকে যদি আমি আবার একটু মনে করাই দিই, আমরা প্রথমে পড়ছিলাম আমরা কম্পিউটারে কি দেখছিলাম? প্রাথমিক গঠন দেখছিলাম। এরপর আমরা মেমোরি দেখছিলাম, মেমোরি হায়ারার্কি দেখছিলাম। এরপর তোমার মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যে যাবতীয় যে শুরুর দিকে যে টপিক গুলো আছে ওগুলো আমরা দেখছিলাম। ওগুলো তোমাদের আসলে এমসিকিউ বা ক তে আসবে, এমন আহামরি তেমন আর কোনো কাজে লাগবে না। তো সুতরাং তোমরা ওগুলা মোটামুটি বই রিডিংটা ভালো করে পড়বা। আর বেসিক যে জিনিসটা দরকার সেটা জানার ট্রাই করো। মানে কোনটা কাকে বলে ওইটা একটু ক্লিয়ার রাখবা আরকি। তো আজকে থেকে আমরা বেসিক্যালি যেটা তোমাদের সিকিউতে আসবে ওইরকম আস্তে, আস্তে মানে আমরা ওই ধাপে প্রবেশ করতেছি। তো আজকের টপিকটা দেখো, প্রোগ্রাম তৈরির ধাপ। আমরা যখন একটা প্রোগ্রাম তৈরি করি, আমরা তো গত ক্লাসে বলছিলাম প্রোগ্রামের সংজ্ঞা, যে কি আমরা প্রোগ্রামের সংজ্ঞা বলছিলাম। তো গত ক্লাসে তো আমরা প্রোগ্রামের সংজ্ঞা দিয়েছিলাম। তো ওই প্রোগ্রাম তৈরি করতে আমাদের যে ধাপগুলা দেখতে হবে, তো ওই ধাপগুলা দেখো। এই ধাপ ৭ টা ধাপ আছে। তোমরা ৭ টা ধাপের নামে তোমরা কি মুখস্থ রাখবা। কারণ এমসিকিউতে তোমার এই যে আমাদের মেইন লাইনগুলো আমরা এখানে লিখছি। তো এই লাইনগুলো দিয়ে তোমাদেরকে কি বলতে পারে, এমসিকিউতে কোয়েশ্চেন করতে পারে। এবং আমরা যে এক্সামটা নিব এই ক্লাসের পর, তো এখানে আমরা এইখান থেকে আমরা অনেকগুলো কোয়েশ্চেন রাখবো। সুতরাং তোমরা এইগুলো ৭ টা যে প্রোগ্রামের ধাপ আছে ওগুলো কি মুখস্থ রাখবা। তো আমরা দেখি প্রথমে কি বলে। প্রথম ধাপটা হচ্ছে কি তোমার সমস্যা নির্দিষ্টকরণ। মানে তুমি এখন মনে করতেছো কি আমরা দুইটার সঙ্গে কি করবো, যোগ করবো। মনে করো ২ আর ৩ আমরা কি যোগ করবো। তাহলে আমাদের সমস্যাটা কি যোগ করা। তাহলে আমাদের কি আগে আমরা কি করতে চাচ্ছি সেটা আমাদের কি করতে হবে, নির্দিষ্ট করতে হবে। তা আমরা কি করতে চাচ্ছি, যোগ করতে চাচ্ছি। এখন আমরা যদি যোগ করি আমাদের কি লাগবে, দুইটা ইনপুট লাগবে না। মানে তুমি কার কার মধ্যে যোগ করবা। তা আমাদের কি ইনপুট হচ্ছে কি 2 এবং 3 আমরা যোগ করবো, এবং আউটপুট কত পাবো, 5 পাবো। তো এই যে আমাদের একটা সমস্যা নির্দিষ্টকরণ, মানে যোগ করার জন্য আমাদের কি লাগবে, ইনপুট এবং আউটপুট গুলো কি নির্ধারণ করতে হবে। তাহলে সমস্যা নির্দিষ্টকরণের মানে হচ্ছে কি আমাদের ইনপুট আউটপুট নির্ধারণ করা। তো তোমাদেরকে এই লাইনটা দিয়ে এমসিকিউতে কোয়েশ্চেন করবে যে কি এটা কোন ধাপের মধ্যে পড়তেছে। তাহলে তোমরা কি আনসার দিবা, সমস্যা নির্দিষ্ট করো। এরপরটা ধাপ হচ্ছে সমস্যা বিশ্লেষণ। এটা একটু দেখো মনোযোগ দিয়ে। আমরা একটা মনে করো প্রবলেম সলভ করব। ওই প্রবলেমে কি অনেকগুলো আনসার থাকতে পারে। মনে করো এটা একটা এ স্থান আর এটা হচ্ছে কি বি, মানে দুইটা জায়গা। তো এ থেকে যখন তুমি বিতে যাবো এদিক দিয়ে যেতে পারো, এ রোটে এদিক দিয়ে তুমি যেতে পারো, এদিক দিয়ে তুমি যেতে পারো। হ্যাঁ, তো মনে করো আমি যদি এদিক দিয়ে যাই, আমার টাইম, তোমার কি টাইম লাগবে 5 সেকেন্ড। এদিক দিয়ে গেলে লাগবে 3 সেকেন্ড, এদিক দিয়ে গেলে লাগবে তোমার 4 সেকেন্ড। তো তুমি কোনটা নিবা? অবশ্যই আমরা কি এই জায়গাটা নিব, যেহেতু আমি কি এই রোড দিয়ে কি খুব দ্রুত যেতে পারি। তার মানে আমাদের কি অপটিমাল, মানে যেটা আমাদের অপটিমাল সলিউশনটা নিতে হবে। মানে আমরা যেটা ইউজ করে কি খুব দ্রুত যেতে পারবো বা আমাদের কি বেশি সুবিধাজনক হবে, আমরা কি সে রোডটা ইউজ করব। তো সমস্যা বিশ্লেষণ মানে কি একাধিক সমাধান থাকলে মানে হচ্ছে তোমার এ থেকে বিতে যাওয়ার যদি একাধিক কি থাকে, আমাদের রোড থাকে, তাহলে আমরা কি কোনটা যেটা আমাদের কি হবে, যেটা আমাদের বেশি সুবিধাজনক হবে আমরা কি সেটা নিব। তাহলে আমরা এখানে কোনটা নিব, এটা নিব। তাহলে আমাদের সমস্যা বিশ্লেষণটা আমরা বুঝলাম। এরপরটা প্রোগ্রাম ডিজাইন, মানে আমাদের একটা প্রোগ্রাম কোন ধাপে কি করবে আমরা কি সেই ডিজাইনটা করব। তো সেই ডিজাইনটা কি আমাদের অ্যালগরিদম এবং কি ফ্লো চার্ট। আমাদের এই ক্লাসে আমরা কি এই অ্যালগরিদম এবং ফ্লো চার্ট নিয়ে বিস্তারিত দেখবো। অ্যালগরিদম মানে হচ্ছে আমাদের ধাপগুলা, প্রথম ধাপে কি হবে, সেকেন্ড ধাপে কি করব, থার্ড ধাপে কি করব। এবং ফ্লো চার্টটা কি, ফ্লো চার্ট সেটাকে কি করা, মানে এটাকে একটা গ্রাফিক্যাল রূপ দেওয়া আর কি, যাতে তুমি দেখলে কি বুঝতে পারবা আমরা কি করতে যাচ্ছি। তাহলে এই যে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট তৈরি করা, এটা আমাদের কিসের মধ্যে পড়তেছে, প্রোগ্রাম ডিজাইনের মধ্যে পড়তেছে। এবার প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং। এখন তুমি কি করলা, এই ৩ টা ধাপ করলা, সবকিছু ঠিকঠাক করলা। এখন তোমাকে তো কোড লিখতে হবে। আমাদেরকে কি যে তোমার যেটা ইচ্ছা ভাষা ওই ল্যাঙ্গুয়েজে তুমি কি কোড লিখতে পারবা। সি বলো, C++ বলো, জাভা, যা ইচ্ছা ওই ভাষায় একটা কি কোড লিখতে হবে। তো প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং মানে কি প্রোগ্রাম রচনা। প্রোগ্রাম রচনাটা কি, প্রোগ্রাম রচনা মানে প্রোগ্রাম তৈরি করা, মানে কোড লিখবা আর কি। তোমরা এভাবে একটা জায়গার মধ্যে কি কোড লিখবা। তো সেটা আমাদের 4 নম্বর ধাপ। এখন দেখো আমাদের 5 নম্বর ধাপ কি, প্রোগ্রাম বাস্তবায়ন। তো প্রোগ্রাম বাস্তবায়ন মানে তুমি একটা প্রোগ্রাম লিখছো, এই প্রোগ্রামের মধ্যে কি অনেক ভুল ত্রুটি থাকতে পারে না। তো ওগুলো কি করা, ওগুলো কি করবে, ওগুলো সংশোধন করা কিসের মধ্যে পড়ে, প্রোগ্রাম বাস্তবায়নের মধ্যে পড়ে। এবার হচ্ছে প্রোগ্রাম ডকুমেন্টেশন। প্রোগ্রাম ডকুমেন্টেশন মানে তুমি একটা প্রোগ্রাম লিখছো, মানে একটা কোড লিখছো, একটা প্রবলেম সলভ করার জন্য কি একটা তুমি কোড লিখছো। এখন এটা পরবর্তীতে অন্য কেউ দেখার জন্য এটাকে একটা সংরক্ষণ করা আগে উচিত না। মানে আমরা কোন ধাপে কি করছি এটা যদি আমরা লিখে রাখি, পরবর্তীতে যদি কেউ আসে তাহলে কি ও সহজে কি জিনিসটা বুঝতে পারবে। তাহলে প্রোগ্রাম ডকুমেন্টেশন মানে কি সংরক্ষণ করা, মানে আমরা যে কাজটা করলাম এটা আমরা একটা সংরক্ষণ করে রাখবো এবং বিভিন্ন কি লিখে রাখবো, এই কাজটা আমি এভাবে করছি, এই কাজটা আমি এভাবে করছি, যাতে কি পরবর্তীতে যদি কেউ আসে আমাদের প্রোগ্রামটা দেখে তখন উনি কি ইজিলি যাতে বুঝতে পারে। লাস্টেরটা কি প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ মানে হচ্ছে প্রোগ্রামের আধুনিকরণ, পরিবর্তন, ভুল সংশোধন।
মেইন কথা হচ্ছে আমরা যখন একটা প্রোগ্রাম লিখছি, আজকে যদি আমরা একটা প্রোগ্রাম লিখি, আজ থেকে ৫ বছর পর যদি আমাদের এই প্রোগ্রামটাকে কি করতে হয়? সংশোধন করতে হতে পারে। আমাদের ওয়ার্ল্ডটা, আমাদের পৃথিবীটা তো মানে প্রতিনিয়ত কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তো এই চেঞ্জটাকে কি খাপ খাওয়ানোর জন্য আমাদের প্রোগ্রামও কি করতে হবে? বিভিন্ন পরিবর্তন পরিশোধন করতে হবে না? তো ওইটা আমাদের কি ৭ নাম্বার ধাপ। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম? এই আমাদের যে ৭ টা ধাপ আছে, প্রত্যেকটা ধাপের কি কাজ করতে হয় সেটা আমরা দেখলাম। তো তোমাদের কাজ হচ্ছে কি? এই যে ৭ টা ধাপ আছে, এই ৭ টা ধাপকে কি করা? মনে রাখা বা মুখস্থ করতে পারো। আর হচ্ছে প্রত্যেকটা ধাপে কি কাজ করি আমরা, এটা একটু মাস্ট মনে রাখবা। তো এরপর আমরা দেখব হচ্ছে আমরা ফ্লো চার্ট এবং অ্যালগরিদমটা আমরা দেখব। এতক্ষণ আমরা দেখছিলাম প্রোগ্রাম তৈরি ধাপসমূহ, মানে আমরা একটা প্রোগ্রাম করতে হলে আমাদের কি কোন গুলো আমাদের শেষ করতে হবে ওগুলো আমরা দেখছিলাম। তো এখন হচ্ছে আমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে কি অ্যালগরিদম। তো অ্যালগরিদম কি জিনিস সেটা আমরা দেখি। মনে করো তুমি কি একটা কাজ করবা, তার জন্য একটা প্ল্যানিং করো না? তো প্ল্যানিংটা কি? এটা হচ্ছে কি আমাদের অ্যালগরিদম। মানে আমরা একটা প্রোগ্রাম, আমরা একটা কাজ করবো, মানে কম্পিউটারকে দিয়ে আমরা একটা কাজ করাবো। তো এই কাজটা করার আগে আমাদের একটা আমরা নোট, আমরা প্ল্যান লিখি না? আমরা এখানে যাবো, এই করবো, এটা করবো, এগুলো আমরা একটা প্ল্যানিং করি না? প্ল্যানিংটা কি? ওই প্ল্যানিং বা যে স্টেপ গুলো আছে, আমরা এটা করবো, এটা শেষ হলে এরপর আমরা এটা করবো, এটা শেষ হলে এরপর আমরা এটা করবো। এই যে ধাপগুলা, এই ধাপগুলা হচ্ছে কি আমাদের অ্যালগরিদম। তো আমরা একটু বইয়ের ভাষায় দেখি কি বলে। দেখো, সমস্যা সমাধানের যুক্তিসঙ্গত এবং পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে কি বলে? অ্যালগরিদম বলে। এই যে ধারা বর্ণনা মানে কি? ওই যে ধাপগুলোকে কি বলে? আমাদের অ্যালগরিদম বলে। মানে আমরা একটা কি সমস্যা সমাধান করবো, ওই সমস্যা সমাধান করার জন্য আমাদের কি যেসব ধাপগুলো অতিক্রম করে আসতে হবে, ওই ধাপগুলোকে কি বলে? অ্যালগরিদম বলে। এখন একটা আমরা বাস্তব জীবনের একটা আমরা উদাহরণ দেখি। মনে করো তুমি কি দুইটা সংখ্যা যোগ করবা। তো দুইটা সংখ্যা যোগ করতে হলে তোমাকে কি করতে হবে? তোমাকে কি করতে হবে? দুইটা তোমার প্রোগ্রামটা মানে কাজটা শুরু করতে হবে। শুরু করার পর কি করতে হবে তোমাকে? দুইটা সংখ্যা নিতে হবে না? মানে তুমি কোন দুইটা সংখ্যা যোগ করবা? ওই দুইটা সংখ্যা নিবা। নেওয়ার পর কি করবা? দুইটা সংখ্যাকে যোগ করবা। যোগ করার পর কি করবা? তুমি আউটপুটটা দেখাবা। এবার দেখো, প্রথমে কি তুমি প্রথমে তুমি কি প্রোগ্রামটা শুরু করলা। শুরু করার পর কি করলা? দুইটা সংখ্যা ইনপুট নিলা। এরপর কি করলা? দুইটা সংখ্যা যোগ করলা, আরেকটা ধাপ। ৪ নম্বর ধাপে কি করলা? ওই যোগ করবো তুমি দেখাবা। তাহলে দেখো, এই যে ধাপগুলা, এক একটা ধাপ, এই ধাপগুলোকে কি বলে? আমরা অ্যালগরিদম বলে। তো এটা হচ্ছে কি আমাদের বইয়ের একটা ভাষা। আমরা দেখি বাস্তব জীবনে আমরা কি অ্যালগরিদম ইউজ করি কিনা। মনে করো তুমি কি একটা চা বানাবা। তো চা বানানোর জন্য কি লাগবে? একটা চুলা লাগবে। হ্যাঁ, এরপর কি দিবা এখানে? একটা পাতিল দিবা, গরম পানি দিবা বা ঠান্ডা পানি দিবা। পানি দেওয়ার পর কি হবে? তুমি চুলাটা অন করবা। অন করলে কি হবে? পানি ফুটবে। ফোটার পর তুমি এখানে কি দিবা? চা পাতা দিবা। চা পাতা দেওয়ার পর কিছুক্ষণ পর তুমি কি করতে হবে? এটা নিয়ে তোমাকে কি চিনি দিতে হবে, দুধ দিতে হবে। এটা দিয়ে কি তুমি চা বানাও। এরকম ভাবে তুমি শরবত বানাবা। কি করতে হবে তোমাকে? ফার্স্ট একটা কি নিবা? গ্লাস নিবা। গ্লাসে একটা পর্যাপ্ত পরিমাণে কি দিবা? মানে পানি নিবা। পানি নেওয়ার পর কি দিতে হবে? চিনি দিতে হবে। এরপর কি নাড়াতে হবে। তো দেখো, আমাদের একটা কাজ করার জন্য আমরা বাস্তব জীবনে যাই করি না কেন, প্রত্যেকটা কাজ করার জন্য কি আমাদের একটা ধাপ অবলম্বন করতে হবে। মানে আমরা একটা ধাপ আমরা কি করি? তৈরি করি। ওই যে ধাপটা গুলোকে কি বলে? অ্যালগরিদম বলে। আচ্ছা, তাহলে আমাদের অ্যালগরিদমের গুরুত্ব কেমন সেটা আমরা দেখি। মানে আমাদের কি ধাপগুলো আগে ক্রিয়েট করতে হবে, কোন ধাপের পর আমরা কোন ধাপ করবো। মনে করো তুমি আমাদের কি স্টেপ আছে না? ধরো একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটা স্টেপ। তো তোমাকে আগে তো এটা তুমি কি চাপাটা দিয়ে দিলা, চুলাটা গ্যাসের চুলাটা অন করে দিলা। তাই কি চা বানাতে পারবা? পারবো না। তো আমাদের ধাপগুলো কি আমাদেরকে ফলো করতে হবে। প্রথম ধাপ করতে হবে, তারপর দ্বিতীয় ধাপ, তারপর তৃতীয় ধাপ। তুমি কি ৩ নম্বর ধাপ আগে করতে পারবে না? আগে কি ধাপ অনুযায়ী যেতে হবে। সেজন্য আমাদের কি অ্যালগরিদমটা খুবই গুরুত্বপূর্ণ। মানে আমরা যখন কোনো কাজ করতে যাব তখন আমাদের কি অ্যালগরিদমটা ফলো করতে হয়। মানে আমরা একটা প্রোগ্রাম যখন লিখতে যাব তখন আমরা প্রোগ্রামটা লিখবো কিভাবে? আমাদের প্রতিটা স্টেপ দেখে দেখে লিখবো। এখন আসো আমরা কিছু এমসিকিউর জন্য পড়াশোনা করি। এই অ্যালগরিদম, আমাদের এই অ্যালগরিদম শব্দটি আসছে বলতে গেলে, এই অ্যালগরিদম শব্দটি এসেছে তোমার মুসলিম গণিতবিদ মুসা আল খারিজিমি থেকে নাম থেকে। তো এই নামটা একটু মাথায় রাখবা, তোমাদের কাছে এমসিকিউ আসতে পারে। এখন দেখো, অ্যালগরিদমের কি সমস্যাকে পর্যায়ক্রমিক ছোট ছোট ভাগে কি করা হয়? ভাগ করে তার সমাধান করা হয়। ওই যে আমরা একটা কাজ করবো, ওই কাজ থেকে কি করে আমরা একটু ধাপে 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 আমরা ভাগ করি না? এটা হচ্ছে এখানে সমস্যায় কি পর্যায়ক্রমিক ছোট ছোট কি করা হয়? ভাগ করা হয়। এরপর দেখো, প্রোগ্রাম কোন ধারাবাহিকতায় কাজ করবে অ্যালগরিদম সেটি নির্ধারণ করে। ওই যে আমরা বললাম, আমরা কি ১ ধাপ, ২ ধাপ, ৩ ধাপ। তো আমরা কি ১ এর পর ২ করবে, ২ এর পর কি করবো? ৩ করবে। তো এই যে ধারাবাহিকতা, ওইটা কি রক্ষা করতে হবে। তুমি যদি ১ করে ২ না করে ৩ করে ফেলো, তাহলে কি আমাদের কি ধারাবাহিকতাটা কি রক্ষা হচ্ছে? হচ্ছে না। তো আমরা যেটা চাইতেছি সেটা তো আমরা করতে পারবো না। সেজন্য কি করে প্রোগ্রাম কোন ধারাবাহিকতায় কাজ করবে, মানে কোনটার পর কোনটা করবে সেটা একটা নির্ধারণ করে, সেটি অ্যালগরিদম নির্ধারণ করে। তার মানে আমরা এতক্ষণ আমরা যা বললাম সেখান থেকে আমরা একটা কি প্রশ্ন আসতে পারি কি? অ্যালগরিদম হচ্ছে আমাদের কি, আমরা একটা কাজ করবো, এই কাজগুলা কোন ধাপের পর কোন ধাপ করবো, ওই ধাপগুলোকে একসাথে কি বলেন? অ্যালগরিদম বলে। এখন আসো, আমাদের ক নম্বরে একটা কোয়েশ্চেন আসতে পারে অ্যালগরিদমের সুবিধা। তো অ্যালগরিদমের সুবিধাগুলো কি কি দেখি।
সহজ পরিচ্ছন্ন বা পরিচ্ছন্ন প্রোগ্রাম তৈরিতে কি করে সহায়তা করে। তো তোমার যদি অ্যালগরিদম আগে থেকে ক্রিয়েট করা থাকে তাহলে তুমি কি বুঝতে করতে হবে না। মনে করো তুমি কি চা বানাবা, তুমি কাগজে লিখে রাখলো যে কি আমি এটা করবো, এটা করবো, এটা করবো, এটা করবো, এটা করবো, এটা করবো, আমরা কি এটা করবো, তাহলে তোমার চা বানাতে কি সুবিধা হবে না। তাহলে কি সহজে পরিচ্ছন্ন প্রোগ্রাম রচনা কি করে এটা সহায়তা করে। এরপর দেখো সহজে প্রোগ্রাম উদ্দেশ্য বুঝতে সহায়তা করে। হ্যাঁ, তুমি একটা অ্যালগরিদম লিখছো কাগজে, কি একজন আসলো এটা দেখলো যে কি সে বুঝতে পারবো না তুমি আসলে কি করতে যাচ্ছ। তাহলে কি সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বুঝতে কি করে সহায়তা করে। তো 3 নম্বরটা কি প্রোগ্রামের ভুল নির্ণয়ে কি করে সহায়তা করে। এবং 4 নম্বরটা কি সহায়তা এবং সংক্ষেপে জটিল প্রোগ্রামকে লিখতে সহায়তা করে। মানে আমাদের একটা কাজ খুবই জটিল হবে কিন্তু আমরা যদি ধাপে 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 দেখে দেখে করি আস্তে আস্তে, তাহলে আমাদের কি ওই প্রোগ্রামটাকে বুঝতে আমাদের কি করবে সহায়তা করবে। তাহলে আমাদের ওভারঅল যদি আমরা বলি আমাদের বাস্তব জীবন আমরা যতই কাজ করি প্রত্যেকটা কাজকে আমরা একটা স্টেপে স্টেপে করি, ওই স্টেপ গুলো সবগুলা কি তোমার মানে সবগুলো স্টেপ কি বলে অ্যালগরিদম বলে। আমরা এখন অ্যালগরিদম পড়ছিলাম, এখন দেখো আমরা একটা এক্সাম্পল নিব অ্যালগরিদম। মানে আমরা আগে তো বলছিলাম যে আমরা এখন যখন একটা প্রবলেম সলভ করবো ওই প্রবলেমে কি প্রত্যেকটা ধাপ গুলো কি বলে অ্যালগরিদম বলে। তো আমাদের উদাহরণটা হচ্ছে কি একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কি অ্যালগরিদম নির্ণয় করা। এখন মনে করো তোমাকে আমি যদি বলি একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তো তুমি আমার থেকে কি জিজ্ঞেস করবা ওই ত্রিভুজের কি ভূমি এবং উচ্চতা কি হবে সেটা আমার থেকে জিজ্ঞেস করবা। আমি তোমাকে কি বলবো ভূমি এবং উচ্চতা তোমাকে আমি দিয়ে দিব, তার মানে আমি কি ভূমি এবং উচ্চতা তোমাকে দিয়ে দিলাম ইনপুট। এখন তুমি কি করবা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লিখবা, সূত্রটা কি হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা লেখার পর তুমি কি করবো ওই যে আমার মানগুলো এখানে বসাবা, বসে তুমি কি একটা আনসার পাবা। এই আনসারটা তুমি এখন আমাকে কি দেখাবা। আচ্ছা তাহলে আমি গুলো বলি। আচ্ছা তুমি কি শুরু করবো তোমার কাজটা, শুরু করার পর তুমি কি করবো আমার থেকে কি ত্রিভুজের ভূমি এবং উচ্চতাটা নিবে, ইনপুট নিবে আমার থেকে জিজ্ঞেস করবো যে ভূমি এবং উচ্চতাটা কি। এরপর তুমি কি সূত্রটা লিখবা, সূত্র লেখার পর এখানে ওই যে মানগুলো বসাবা, মানগুলো বসানোর পর কি তুমি একটা আউটপুট পাবো, তুমি উত্তরটা পাবো, আনসারটা পাবো। এরপর আনসারটা কি আমাকে দেখাবো না, আনসারটা আমাকে দেখাবা, দেখানোর পর কি তুমি বলবা শেষ তোমার। তাহলে এইটা হচ্ছে কি আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যে 5টা ধাপ বললাম, এই 5টা ধাপে কি আমার অ্যালগরিদম। তাহলে দেখো কি হবে, প্রথমে কি শুরু করবা, হ্যাঁ যেটা বললাম তুমি কি তোমার কাছ থেকে শুরু করবা। এরপর কি ত্রিভুজের ভূমি এবং উচ্চতার মান গ্রহণ করবা, এই মানটা কাছ থেকে নিবা, এটা আমার থেকে নিবা, যেহেতু আমি তোমাকে করতে বলছি কাজ। তাহলে প্রথম ধাপ কি শুরু করবা, সেকেন্ড ধাপ কি ত্রিভুজের ভূমি এবং উচ্চতাটা নিবা। 3 নম্বর ধাপ কি এই যে এক ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফলের সূত্রটা মতো জানা থাকতো, তুমি যদি ক্ষেত্রফলের সূত্র না জানো তাহলে তুমি কেমনে ক্ষেত্রফল বের করবা। তো ক্ষেত্রফলের সূত্র তুমি কি যে আমি যে মানগুলো দিচ্ছি এই মানগুলো এখানে বসাবো। তাহলে কি 4 নম্বর ধাপ কি ত্রিভুজের ক্ষেত্রফল প্রদর্শন করা, তো তুমি তোমার কাজটা করার পর আমাকে দেখাবো না দেখেন এই যে আমার আনসার তো সেটা আমাকে দেখাবা, দেখালা এরপর কি তোমার কি কাজ শেষ। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এই 5টা ধাপ আমাদেরকে কি ফলো করতে হয়। তাহলে 5টা ধাপে কি আমার কি হবে অ্যালগরিদম। তার মানে বুঝতে পারছো অ্যালগরিদম মানে কি, অ্যালগরিদম মানে কোন একটা কাজ করলে ওই কাজগুলো কি প্রত্যেকটা ধাপগুলো কি একটা ধাপে ধাপে ভাগ করা, সেই ধাপগুলোকে কি বলে অ্যালগরিদম বলে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে আমরা অ্যালগরিদমটা বুঝলাম। এবার আমরা কি দেখবো ফ্লো চার্ট দেখবো। আচ্ছা, আচ্ছা দেখো এতক্ষণ আমরা কি অ্যালগরিদম দেখছিলাম, অ্যালগরিদম মানে কি বলছিলাম, বললাম যে আমরা যদি একটা সমস্যার সমাধান করতে চাই ওই সমস্যা বিভিন্ন ধাপ যখন আমরা বর্ণনা করে করে লিখি ওই একটা ধাপকে কি বলে, প্রত্যেকটা ধাপ একসাথে কি বলে অ্যালগরিদম বলে। তো তুমি বললো যে ভাই আমার তো অ্যালগরিদম বুঝতে কষ্ট হয় কারণ এখানে বাংলা লিখে আমি লেখাগুলো এতগুলো লিখে পড়তে এতগুলো বর্ণনা করতে আমার ভালো লাগে না, আপনি আমাকে চিত্র সাহায্যে দেখান। ওই যে চিত্র সাহায্যে দেখলে কি হয় আমাদের কোনো একটা জিনিস বুঝতে খুবই সুবিধা হয় আর কি, আমরা সহজে জিনিসটা চিত্রের সাহায্যে বুঝতে পারি। তো এই চিত্রের সাহায্যে বোঝাটা এটা হচ্ছে কি আমাদের প্রচার। মানে আমরা একটা সমস্যার সমাধান করতে চাইবো, এই সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে যে যে ধাপগুলো অতিক্রম করতে হবে ওই ধাপগুলো আমরা কি বর্ণনা করার পরিবর্তে আমরা কি করবো চিত্রের সাহায্যে আমরা একে বুঝবো। তো এই চিত্রের সাহায্যে যদি আমরা কি প্রোগ্রামের বিভিন্ন ধাপকে আমরা বর্ণনা করতে পারি তাহলে সেটা কি হবে আমাদের ফ্লো চার্ট হবে। আমরা একটু বই বসে সংজ্ঞাটা দেখি কি বলছে দেখো, যে চিত্রভিত্তিক এই যে চিত্রের সাহায্যে চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে, যে বিশেষ কতগুলো কি চিহ্নের সাহায্যে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে কি বলে ফ্লো চার্ট বলে। তার মানে কি বুঝলাম, চিত্রের সাহায্যে আমাদেরকে কি করতে হবে, চিত্রের সাহায্যে আমরা বিভিন্ন কি আইকন ইউজ করবো, বিভিন্ন কি আমরা চিহ্ন ইউজ করবো, চিহ্ন ইউজ করে কি একটা সমস্যার সমাধান করবো ওইটাকে কি বলে ফ্লো চার্ট বলে। তাহলে কি হবে ফ্লো চার্ট দেখো, তাহলে অ্যালগরিদমের চিত্রের উপরে কি ফ্লো চার্ট, মানে আমরা যে বর্ণনা করে করে লিখতাম ওগুলো না লিখে আমরা কি চিত্রের সাহায্যে জিনিসটাকে বুঝাবো, সেজন্য কি অ্যালগরিদমের চিত্রের উপরে কি ফ্লো চার্ট। এখন আসো এখন আমরা ওই যে আমরা বললাম না কি বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে আমরা প্রকাশ করবো, তারপরে খুলে এখন কি চিহ্নগুলো জানা প্রয়োজন না, মানে চিহ্ন কোন চিহ্ন দ্বারা আমাদের কি বোঝায় সেটা জানা আমাদের প্রয়োজন। এখন আমরা কি চিহ্নগুলো দেখি, প্রথম চিহ্ন কি দেখো প্রক্রিয়াকরণ, এখানে আমরা যে চিহ্নগুলো আঁকলাম এগুলো কি সব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, মানে তোমাদেরকে এই চিহ্নটা দিয়ে দিবে বলবো যে কি এটা কোন কাজে ব্যবহৃত হয়।
চিহ্নগুলো তোমাদের কি প্রচার আসতে হবে আগে কি চিহ্নগুলো বুঝতে হবে কোন চিহ্নের। তো দেখো এটা কি ছিল, এই 1 নম্বর চিহ্নের নাম কি প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণ বলতে এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম না ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা, এখানে আমরা একটা জায়গায় কি লিখছিলাম, এই যে ক্ষেত্রফল সমান সমান আমরা কি লিখছিলাম হাফ ইন্টু মনে করো ভূমি বি দিলাম উচ্চতা, এই যে একটা লাইন আমরা লিখছিলাম না, এটা কি আমরা প্রক্রিয়া করতেছি মানে একটা কাজ আমরা করতেছি। মানে আমরা যে একটা মেইন কাজ করি যে সূত্র লিখে মানে মেইন কাজটা যেখানে প্রক্রিয়ার মাধ্যমে মনে করো কোনো একটা জিনিস যে তৈরি হয় যে প্রসেসটা আছে ওই প্রসেসটা কি বলে প্রক্রিয়া বলে না। তাহলে আমাদের যে আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো মেইন কাজটা কি ওই যে সূত্রটা সূত্রের মধ্যে আমরা বেরোতে রাখা। তাহলে এই যে এই সবগুলো কি আমরা যখন ফ্লোচার্ট দিয়ে প্রকাশ করবো তখন আমাদেরকে কি এই চিহ্নটা ইউজ করতে হবে। মানে আমরা যখন কোনো সূত্র লিখবো কোনো সর্ব মানে কাজটা করতেছে কোনো কাজটা তখন এটা বোঝানোর জন্য আমরা কি এই চিহ্নটা ইউজ করবো। এটা কি একটা তোমার আয়তক্ষেত্র আর কি আমরা যখন এই রেক্টেঙ্গেলের মাধ্যমে আমরা কি এটা প্রকাশ করি যে সূত্র বা যে কাজটা করছে মানে প্রসেস আমরা প্রকাশ করি কি দিয়ে এই আয়তক্ষেত্র দিয়ে। এরপর দেখো আমরা সামান্তরিক দিয়ে আমরা কি প্রকাশ করি ইনপুট এবং আউটপুট। এই যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সময় তোমাদের কি দিছিলাম, এই যে একটা ভূমি দিছিলাম, এই যে ভূমি আর কি এই যে উচ্চতা। তাহলে এগুলো কি আমরা তোমাদের কি দিছিলাম ইনপুট দিছিলাম। তো এইগুলো যখন আমরা ফ্লোচার্টে প্রকাশ করবো তখন আমাদের কি দিয়ে প্রকাশ করতে হবে এই সামান্তরিক দিয়ে প্রকাশ করতে হবে। মানে সামান্তরিক হচ্ছে কি ইনপুট এবং আউটপুট প্রকাশ করার জন্য। তো এটা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে এটা, এটা প্রায় সময় আসে যে কি ইনপুট আউটপুট নেওয়ার জন্য আমাদের কি কোন চিহ্নটা ব্যবহৃত হয়, তাহলে তোমরা কি এই সামান্তরিক চিহ্নটা কি ব্যবহৃত হয়। এবার 3 নম্বরটা দেখো এই যে প্রোগ্রামের শুরু হয় এবং শেষ, ওই যে আমরা এই পর্যন্ত দেখছিলাম এখন শুরু করতে হয় এবং কি শেষ করতে হয়। তো আমরা ফ্লোচার্টের মাধ্যমে আমরা এই যে শুরু এবং শেষ সেটা বুঝবো কি দিয়ে এরকম একটা চিহ্নের সাথে আমরা কি সেটা বুঝবো। আচ্ছা আমরা 4 নম্বরটা দেখি, 4 নম্বরটা হচ্ছে কি আমাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা কি ইউজ করি এই যে তোমার ডায়মন্ড শেপটা আমরা ইউজ করি। তো আমরা যখন কোনো একটা সিদ্ধান্ত নিবো বা একটা সত্য চেক করবো যে এটা কি হবে এটা কি সত্য কি সত্য না, তো যখন আমরা কোনো কি সত্য চেক করবো বা আমরা কোনো ডিসিশন আমাদের পৌঁছাতে হবে তখন আমরা কি এই যে ডায়মন্ড শেপটা আমরা ইউজ করি, ডায়মন্ড শেপটা কি আমরা ইউজ করি। আচ্ছা তাহলে সংযোগ চিহ্নটা দেখো আমরা মনে করো একটা একটা কাজ তিনজন তিন দিক দিয়ে করলো, তিন রোড দিয়ে তিনজন কাজটা করলো। কাজটা করার পর কি প্রথম জন বললো শেষ, দ্বিতীয় জন বললো আরো শেষ কত শেষ, 3 নম্বর জন বললো কি ওরা ওরা শেষ। তাহলে এই যে শেষ টানা 3 বার লিখতে হবে না, আমরা কি করতে পারি তিনজনকে একটা জায়গায় নিয়ে এসে একবার শেষ হয়ে যেতে হয়ে যাচ্ছে। তাহলে এই যে এইভাবে আমাদের প্রোগ্রামের বিভিন্ন অংশ কি সংযুক্ত করার জন্য আমরা কি এই সংযোগ চিহ্ন আমরা ইউজ করি। তো দেখো এই দুইটার মধ্যে কি একটা পার্থক্য আছে। এই যে তাহলে দেখো শুরু করবে সেটা একটু এরকম মানে একটা উপবৃত্তের মতো আর এই সংযুক্তি কি একটা বৃত্তের মতো। এটা একটু দেখবা মানে চিহ্ন একটু ভালোভাবে খেয়াল করবো। আমাদের 6 নম্বর ধাপ, এই 6 নম্বর ধাপটা আমরা দেখি 6 নম্বর ধাপটা কি হচ্ছে কি প্রবাহের দিক। প্রবাহের দিক মানে মনে করো আমরা একটা কাজ করলাম 1 2 3 নম্বর কাজ করলাম, 1 নম্বর কাজ করলাম আমরা 2 নম্বর কাজ করলাম 3 নম্বর কাজ করলাম। এবং আমাদের 3 নম্বরে যেতে হচ্ছে তখন আমরা কি প্রবাহের দিক দিয়ে বোঝাবো হবে আমরা কোথায় যেতে হবে ওই যে যাওয়ার দিক গুলো বোঝানোর জন্য আমরা কি প্রবাহের দিকগুলো ইউজ করি। তাহলে আমরা কি এই যে প্রবাহের দিক ধরে কি আমাদের প্রোগ্রামটা কোথায় যাবে সেটা শেষ করার পর কোথায় যাবে সেটা দেখার পর বোঝানোর জন্য আমরা কি এই যে প্রবাহের দিকটা আমরা ইউজ করি। এবং তো এই আমাদের 7 নম্বরটা আসলে তোমাদের তেমন দরকার নেই মানে প্রোটিন জিনিসটা। তখন তোমরা কি দেখানো যে কি প্রোটিন চিহ্নটা দেখতে কিরকম হয় এরকম হয়। প্রোটিন মানে হচ্ছে একটা প্রোগ্রামে তোমার একটা অংশকে সাবরুটিন বলা আর কি। তো সাবরুটিনের চিহ্নটা হচ্ছে এভাবে হয় এবং হচ্ছে তোমার কি এটা বর্ণনা হওয়ার টিকা, এটার জন্য তোমাদের কি এই চিহ্নটা ইউজ করতে হয়। এখন বর্ণনা হওয়ার টিকা হচ্ছে তোমার মনে করো তুমি একটা করলা পারলে তুমি তুমি লিখে দিলাম যে আমি এভাবে কাজটা করছি, তাতে কি পরবর্তীতে যদি কেউ আসে তাহলে তুমি বুঝতে পারবে যে কি তুমি কাজটা এভাবে করছো। ওই যে কমেন্ট করে দেওয়া যে আমি কাজটা এভাবে করছি যে এই জিনিসটা বোঝানোর জন্য কি এই চিহ্নটা ইউজ করা হয়। তাহলে তোমাদের আগে আমরা যদি প্রচার রাখতে চাই একটা প্রোগ্রাম করার জন্য যদি আমরা প্রচার রাখতে চাই তাহলে আমাদের চিহ্নগুলো বুঝতে হবে চিহ্নের কাজ কি। তাহলে আমাদের যে এখানে চিহ্ন আছে আগে তোমরা একটা চিহ্ন প্র্যাকটিস করো, ওই একটা চিহ্ন তোমার কি এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাদের দেখো আমাদের এগুলো কিন্তু প্রোগ্রামের একটা এই 7টা কিন্তু আমার প্রোগ্রামের অংশ, এটা কিন্তু কি আমাদের প্রোগ্রামের অংশ না। এটা কি প্রোগ্রামার বোঝার জন্য আমরা কি পাশে দিয়ে একটা কমেন্ট আটকে লিখে দিই, এটা কিন্তু কি আমাদের প্রোগ্রামের অংশ না। আচ্ছা এতক্ষণ আমরা অ্যালগরিদম এবং প্রচার দেখছিলাম, এখন আমরা কি 5টি সংখ্যা যোগ করার জন্য আমরা কি অ্যালগরিদম এবং প্রচারটা দেখবো। তাহলে দেখো আমাদের পাঁচটা কি আমাদের সমস্যাটা হচ্ছে কি 5টি সংখ্যা আমরা কি করব যোগ করব। তো প্রথমে আমরা কি করতে হবে অনেক কি করতে হবে অ্যালগরিদমের ধাপ অনেক কি শুরু করতে হবে আমাদের শুরুতে কি 5টা সংখ্যা আমাদের কি দিতে হবে ইনপুট নিতে হবে। তৃতীয় কি হবে 5টি সংখ্যা আমাদের কি কি যোগ করতে হবে। পরে কি হবে আমাদের কি যোগফলটা পজিটিভ প্রদর্শন করতে হবে। আর ধাপ 5 কি আমাদের কাজটা শেষ হবে। তার মানে আমরা প্রথমে কি করবো আমাদের কাজটা আমরা শুরু করবো কাজটা হ্যাঁ। এবার কি আমাদের 5টা সংখ্যা এই যে আমাদের 5টা সংখ্যা এ বি সি ডি ই আমাদের 5টা সংখ্যা কি করতে হবে নিতে হবে। এরপর কি আমাদের যোগ করতে হবে, যোগ করার জন্য যোগটা আমাদের তো কোথাও না কোথাও থাকতে হবে। আমরা কি নিব এস এর মধ্যে আমরা যোগটা রাখবো এই যে দেখো এ প্লাস বি
প্লাস সি প্লাস ডি প্লাস ই। তাহলে আমরা কি করলাম, কাজটা শুরু করলাম। তারপর আমরা যে সংখ্যাগুলো যোগ করবো, মনে করো এর মান মনে করো 1, বি এর মান 2, সি এর মান 3, ডি এর মান 4, ই মান 5, এই যে পাঁচটা সংখ্যা আমরা যোগ করবো, পাঁচটা সংখ্যা আমরা নিব, ইনপুট নিব, নেওয়ার পর কি করবো, যোগ করে রাখতে হবে না এর মধ্যে। এই যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ করে কত হবে, এই যে 3, 6 আর 10, 15। এই যে 15টা কার মধ্যে থাকবে, এর মধ্যে থাকবে না। তাহলে আমরা কি করবো, শুরু করবো কাজটা। শুরু করার পর কি করবো, আমাদের পাঁচটা সংখ্যা ইনপুট নিব, নেওয়ার পর সেটা যোগ করবো। যোগ করার পর আমাদের কি, যে 15 আসে না, সে যোগ করে কি করতে হবে, আমাদেরকে দেখাতে হবে। দেখানোর পর আমাদের কি কাজটা শেষ করতে হবে। আমরা এভাবে এক একটা ধাপে আমরা কি করবো, এই ধাপগুলো লিখবো। আমরা সমস্যাটা কি, আমাদের পাঁচটি সংখ্যা যোগ করার জন্য কি অ্যালগরিদম। অ্যালগরিদম কি হবে, প্রথমে শুরু করতে হবে, পাঁচটা সংখ্যা নিতে হবে, যোগ করতে হবে, যোগ করলে দেখাতে হবে এবং কাজটা কি শেষ করতে হবে। এরপর আসো আমরা এই অ্যালগরিদমের জন্য আমরা কি প্রচারটা কিভাবে আঁকবো সেটা দেখি। তাহলে আমরা ফার্স্টে কি শুরু করতে হবে, আমরা শুরুর জন্য কি চিহ্ন দেখছিলাম, এই যে চিহ্নটা দেখছিলাম শুরু করার জন্য। আমাদেরকে কি, তুমি ইংলিশে লিখতে পারো, বাংলা লিখতে পারো, তো ইংলিশে লিখা বলে আমরা কি শুরু করলাম স্টার্ট। পাঁচটি সংখ্যা আমরা কি নিতে হবে, ইনপুট নিতে হবে না। তো আমরা কি শিখছিলাম, ইনপুট নেওয়ার জন্য আমরা কি এই যে এটা শিখছিলাম, সামান্তরিক শিখছিলাম আমরা না, ইনপুট নেওয়ার জন্য এই যে চিহ্নটা দেখাতে হবে যে আমরা এই ধাপের পর আমরা কি এই ধাপে আসলাম, এটা বলতে হবে। এবার আমাদের কি ইনপুট নেওয়ার জন্য কি করতে হবে, আমাদের সামান্তরিক চিহ্ন দিতে হবে। তাহলে আমরা কি লিখবো, ইনপুট কি পাঁচটা সংখ্যা ইনপুট নিতে হবে না আমাদেরকে যোগ করার জন্য, ইনপুট এ বি সি ডি এবং কি ই। পাঁচটা সংখ্যা আমরা কি নিলাম, ইনপুট নিলাম। এবার এই যে পাঁচটা সংখ্যা আমাদের যোগ করতে হবে না, এই যে আমাদের যোগ করার জন্য এই যে আমরা কি করব, পাঁচটা সংখ্যা যোগ করব। হ্যাঁ, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এটা কি, এটা একটা আমরা কি প্রক্রিয়াকরণ না, মানে এটা কি আমরা প্রসেস না, মানে এটা সূত্র লিখলাম না আমরা। তো আমরা কি বলছিলাম, প্রক্রিয়াকরণের জন্য আমরা কি ইউজ করবো, এই যে আমরা আয়তক্ষেত্র ইউজ করবো। তাহলে আমাদের কি হবে, এস সমান এ প্লাস বি প্লাস সি ডি প্লাস ই। আমরা কি একটা আয়তক্ষেত্র আমরা ইউজ করবো, এটা মানে সমানভাবে আঁকবো, আয়তক্ষেত্র ইউজ করবো। এরপর কি আমাদের শুরু করলাম, ইনপুট নিলাম, কাজটা করলাম, যুক্তটা করলাম, যুক্তটা করার পর আমাদেরকে যুক্তটা দেখাতে হবে। তো দেখানো মানে কি, আমাদেরকে আউটপুট দেখানো। তো আউটপুটের জন্য আমরা কি ইউজ করি, তোমার সামান্তরিক ইউজ করি। তো আমরা আউটপুটটা দেখি, আউটপুট তাহলে আউটপুটে কি আমাদেরকে প্রিন্ট করতে হবে কাকে, এই প্রিন্ট করতে হবে আমাদের আজকে। কারণ কি এর মধ্যে তো আমাদের কি আছে, ওই যে 15টা আছে, এটা যোগ করে আমি এর মধ্যে রাখছিলাম না যোগফলটা। তো এই যোগফলটা আমাদের কি কি দেখাতে হবে। তার মানে আমাদের কি শুরু করলাম, ইনপুট নিলাম, যোগ করলাম, দেখালাম, এই কি কাজটা শেষ করতে হবে না। শেষ করার জন্য আমাদের কি করতে হবে, এই চিহ্নটা দিতে হবে শেষের জন্য। আমরা শেষের জন্য কি এই চিহ্নটা দিব, এই শেষ করলাম, এন্ড লিখলাম। তার মানে দেখো আমাদের পাঁচটি সংখ্যা যোগ করার জন্য আমরা অ্যালগরিদমটা দেখলাম। তুমি কি শুরু করতে হবে, পাঁচটি সংখ্যা নিতে হবে, যোগ করতে হবে, যোগফলটা দেখাতে হবে, এবার কি শেষ করতে হবে। ঠিক সেম ভাবে দেখো শুরুর জন্য আমরা কি চিহ্ন ইউজ করি, এই চিহ্নটা। এটা কি পাঁচটি সংখ্যা নেওয়া মানে কি ইনপুট নেওয়া, ইনপুটের জন্য কি চিহ্ন, এই যে আমাদের সমান্তরিক চিহ্ন। এরপর যোগ করা মানে এটা একটি প্রক্রিয়া না, এই প্রক্রিয়া করার জন্য আমরা কি ইউজ করি, এই যে আয়তক্ষেত্র ইউজ করি। এরপর যোগফল ছাপি মানে যোগফল প্রদর্শন করি। প্রদর্শন করা মানে কি আউটপুটে দেখানো, আউটপুটের জন্য আমরা কি চিহ্ন ইউজ করি, এই যে তোমার আমরা সামান্তরিক চিহ্ন ইউজ করি। এরপর শেষের জন্য আমরা কি এটা ইউজ করি। তারপর আমরা অ্যালগরিদম এবং ফ্লো দুইটাই আমরা দেখলাম এইটার জন্য। এরপর আমাদের এরপর তোমাদের পরীক্ষার জন্য আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কি, ক নম্বর আসতে পারে অ্যালগরিদম এবং কি প্রচারের মধ্যে পার্থক্য। এতক্ষণ তোমরা অ্যালগরিদম দেখলাম, ফার্স্টে আমরা প্রচার দেখলাম, তো এই আনসারটা তোমাদের পাওয়া উচিত। তাহলে আমরা দেখি, তাহলে অ্যালগরিদমটা কি, আমরা একটা বর্ণনার মাধ্যমে লিখলাম না, একটা লিখলাম না বর্ণনার মাধ্যমে, আর কি প্রচারটা কি আমরা চিত্রের মাধ্যমে দেখালাম। তাহলে আমাদের একটা পার্থক্য পেয়ে গেলাম কি, অ্যালগরিদম হচ্ছে আমাদের কি লিখিত প্রোগ্রাম, মানে লিখিত ধাপগুলা আমাদের একটা ধাপকে যখন আমরা লিখিত ভাবে প্রকাশ করি সেটা কি আমাদের অ্যালগরিদম। যখন আমরা চিত্রের সাহায্যে প্রকাশ করি সেটা আমাদের কি, ধাপগুলোকে যখন আমরা চিত্রের সাহায্যে প্রকাশ করি সেটাকে কি বলে, ফ্লো চার্ট বলে। আর আরেকটা হচ্ছে কি, আমাদের অ্যালগরিদমটা কি লিখিত রূপ, না আমাদের ধাপগুলোর কি একটা লিখিত রূপ হচ্ছে কি আমার অ্যালগরিদমটা, এবং সেটা চিত্র নির্ভর বা চিত্রায়িত রূপ কোনটা, আমাদের ফ্লো চার্টটা। এরপর আমাদের অ্যালগরিদমটা কি, আমাদের পড়তে অনেক টাইম লাগতেছে না, মানে আমরা বুঝতে একটু সময় লাগে না। কিন্তু দেখো আমাদের ফ্লো চার্ট দেখলে বুঝতে পারি, মানে এটা দেখতে আমাদের কি সময় বেশি, আমাদের এটা বুঝতে সময় বেশি লাগে থেকে আমাদের বুঝতে সময় কম লাগে। এরপর দেখো আমাদের প্রোগ্রামের ধাপ, যে ধাপ 1, ধাপ 2, ধাপ 3 কোন ধাপের কোন, সেটা এখান থেকে বুঝতে একটু কষ্ট হতে পারে, কিন্তু দেখো এখানে কিন্তু ইজিলি বোঝা যায়, যে তীর চিহ্ন দিয়ে আমরা বুঝাতেছি কি তো প্রথম ধাপ এটা, দ্বিতীয় ধাপ এটা, তৃতীয় ধাপ এটা, চতুর্থ ধাপ এটা। এভাবে আমাদের কি বুঝতে সুবিধা হয় ধাপগুলা। আমরা আমাদের চারটা তোমার পার্থক্য বললাম। আর দেখো এটাতে মূল খুঁজে বের করতে একটু কষ্ট, আমাদের কি কি এখানে প্রত্যেকটা লাইন কষ্ট হচ্ছে, যেখানে আমরা কি ইজিলি মূল খুঁজে বের করতে পারবো।
তাহলে এখন আমাদের অ্যালগরিদম আমাদের বেসিকটা পড়লাম এবং কি প্রথম বেসিকটা পড়লাম, বেসিক পড়ার পর আমরা কি এক্সাম্পলের সাহায্যে অ্যালগরিদম কি জিনিস কি জিনিস আমরা বুঝলাম এবং এর পার্থক্য করে দেখলাম। তো এরপর আমরা আর কয়েকটা 5-6টা প্র্যাকটিস প্রবলেম করবো, ওগুলোর মাধ্যমে কি তোমরা আরো বুঝতে পারবে কিভাবে অ্যালগরিদম লিখতে হয়, কিভাবে কি প্রচার লিখতে হয়। আচ্ছা, তাহলে আমরা দেখবো আমরা আরেকটা প্রবলেম নিয়ে এসেছি, দেখি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য কি অ্যালগরিদম এবং প্রচার। তাহলে আমরা দেখো ফার্স্ট আমাদের কি করতে হবে, আমাদের শুরু করতে হবে, আমাদের কি শুরু করতে হবে। হ্যাঁ, এবার দেখো শুরুতে কি হবে তোমার, আমাদের কোনটাকে নিয়ে যাবো, সেন্টিগ্রেড তাপমাত্রা কিছু নিয়ে যাবো, ফারেনহাইট নিয়ে যাবো। তার মানে আমরা সেন্টিগ্রেডকে কোথায় ফারেনহাইটে নিয়ে যাবো। তো নিয়ে যেতে হবে আমাকে সেন্টিগ্রেড তাপমাত্রা জানা লাগবে না। তাহলে কি লিখবো, ইনপুট হিসাবে কি সি নি। হ্যাঁ, আমাদের ইনপুট হিসাবে আমাদের কি সেন্টিগ্রেড তাপমাত্রাকে নিতে হবে। এবার ধাপ 3, ধাপ 3 কি হবে আমাদের, আমরা শুরু করলাম সেন্টিগ্রেড তাপমাত্রাকে নিলাম, এখন সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে নিয়ে যেতে হলে আমাকে সূত্রটা জানা লাগবে না, মানে সূত্র আমাদের কি জানা লাগবে, আমার সূত্রটা হবে কি 9 into C/5 প্লাস কি 32। এখন তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে সূত্রটা কিভাবে আসছে, তাহলে দেখো এই সূত্র আছে এখান থেকে, সেন্টিগ্রেড এবং ফারেনহাইট তাপমাত্রার সম্পর্ক হচ্ছে এখানে, মানে 1 - 32 বেলেন এই যে এখান থেকে যখন তুমি একের মান বের করবে এইভাবে, এবং সি প্রোগ্রামে গুণটাকে এইভাবে দেখাতে হয়, গুণভাবে দেখাতে হয়। তাহলে আমাদের সূত্র হচ্ছে এটা, সূত্র হচ্ছে কি এটা, আমাদের যদি আমরা কি লিখবো, আমরা যদি আমরা কি লিখবো, এই যে f is equal to 9 into C/5 প্লাস 32, এই সূত্রটি ব্যবহার করে, এই সূত্রটি ব্যবহার করে কি করবা, ব্যবহার করে আমরা কি f এর মান নিব, f এর মান নির্ণয় করবো। হ্যাঁ, নির্ণয় করবো। তাহলে আমাদের কাজটা কি ছিল, সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে নিয়ে যাওয়া। তাহলে আমরা কি করলাম, শুরু করলাম ইনপুট হিসাবে সেন্টিগ্রেড তাপমাত্রাকে আমরা কি ইনপুট হিসাবে নিলাম। এরপর আমরা কি করলাম, সি মান বসালাম নাকি, এই যে ফারেনহাইট তাপমাত্রা আমরা কি নির্ণয় করলাম। এরপর আমাদের ভাগ করে কি করতে হবে, ভাগ করে আমাদের এই যে ফারেনহাইট তাপমাত্রা আমরা বের করলাম সেটাকে কি দেখাতে হবে না, তাহলে এই আউটপুট হিসাবে কি দেখাবো, আউট, আচ্ছা আউটপুট এর দরকার নেই, অ্যাপকে প্রদর্শন করবা। হ্যাঁ, অ্যাপকে প্রদর্শন করবো মানে অ্যাপকে দেখা আউটপুটে দেখাবো আর কি, প্রদর্শন করা। আর ধাপ 5 কি, ধাপ 5 হচ্ছে আমাদের কি কাজটা শেষ করতে হবে না, লিখি শেষ করি, শেষ করি। তাহলে আমি আবার ডিটেলসে বলে দেবো, আমাদের সিন্ডিকেট নামাতে কিছু নিয়ে যেতে হবে, ফারেনহাইটে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের ধাপগুলো কি হবে, প্রথম ধাপ কি হবে, আমাদের কাজটা শুরু করতে হবে। এবার কি করতে হবে, যেহেতু তুমি সিন্ডিকেটকে কিসে নিয়ে যাবা, ফারেনহাইটে নিয়ে যাবা, মানে তোমাকে সিন্ডিকেট তাপমাত্রা মানে কত ডিগ্রি সেলসিয়াস ওই তাপমাত্রা তোমার আগে জানা লাগবে না, সেটা কি তুমি নিবা। নিয়ে এখন আমাদের কি সূত্রের মধ্যে মানটা বসাবে, বসে কি একটা মানটা বের করবা। এবার এটার মানটা কি আমি করে দেখাবো, প্রদর্শন করবো এটার মানটা, তারপরে দেখাবো এরপর কি কাস্টমার শেষ করবো। তারপরে তোমার সূত্রটা জানা লাগবে, এই সূত্রটা তোমার কি জানা লাগবে এবং সূত্রটা আছে তোমার এখান থেকে। এবং পরীক্ষা যদি তোমাদেরকে বলে ফারেনহাইট তাপমাত্রা কিসে নিয়ে যাও, সেন্টিগ্রেড নিয়ে যাও, তখন কি সূত্রটা জাস্ট এই যে এই সূত্র এখান থেকে কি সির মানটা বের করবা, এখান থেকে সির মান বের করে সূত্র এটা লিখবে এখানে। বোঝা গেছে, তাহলে আমরা তো অ্যালগরিদমটা বুঝলাম, এখন আমরা কি প্রচারটা দেখি। তাহলে এখন দেখো আমরা প্রচার দেখি, তাহলে প্রচার কি শুরু মানে আমাদের কি স্টার্ট করতে হবে আগে, স্টার্ট, এবং স্টার্টের জন্য আমি কি এই চিহ্নটা ইউজ করি। এরপর কি করতে হবে, আমাদের ইনপুট নিতে হবে মানে সি কে, তাহলে কি এভাবে লিখবো আমরা, ইনপুটের জন্য আমাদের সামনে সমান্তর একটা এবং কি লিখবো, ইনপুট সি লিখবো, আমাদের ইনপুটটা কি নিতে হবে না, ইনপুট সি নিলাম। এরপর কি সূত্রটা লিখতে হবে আমাদের কি, আমাদের তাহলে এই কাজ করার সূত্র লেখার জন্য বা আমরা একটা কাজ করার জন্য আমরা কি যে আমাদের আয়তক্ষেত্রটা ইউজ করি। এখন আমরা কি এখানে এটা লিখবো, সূত্রটা লিখবো 9 into C/5 প্লাস 32, আমরা সূত্রটা লিখলাম। হ্যাঁ, এরপর কি সূত্রটা লেখার পর আমাদেরকে কি আউটপুট সূত্র, আমাদের এটা শুরু করলাম, আমরা ইনপুট নিলাম, সূত্রটা লিখলাম, এরপর কি আজকে প্রদর্শন করতে হবে। প্রদর্শন করা মানে কি আমাদের এটা আউটপুটে দেখাতে হবে, আউটপুট দেখানোর জন্য আমরা কি ইউজ করি, যে সামান্তরিক চিহ্নটা ইউজ করি। তাহলে কি লিখবো, প্রিন্ট, আউটপুট দেখাতে কি লিখতে হয়, প্রিন্ট লিখতে হয়, প্রিন্ট কি অ্যাপ, প্রিন্ট করলাম অ্যাপকে। এরপর কি আমাদের কাজটা শেষ করতে হবে না, এই যে আমরা লিখবো। তাহলে আমরা প্রত্যেকটা ধাপ আবার দেখি, আমরা সিন্ডিকেটকে কিসে নিয়ে যাবো, ফারেনহাইটে নিয়ে যাবো। এটা নেওয়ার জন্য তোমাকে কি আগে সূত্রটা জানা লাগবে। ফার্স্টের কাজটি শুরু করবা, আমরা দেখালাম শুরু কেমনে করি, ইনপুট সি নিবা, ইনপুট তারপর আমরা প্রচারে কিভাবে নিব, ইনপুট আমরা এই সামান্তরিক চিহ্নের সাহায্যে নিই। এরপর কি সূত্রটা লিখবো, সূত্রটা আমরা এই যে সূত্র মানে কি প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণ আমরা কিভাবে লিখি, তোমার এই যে আমরা আয়তক্ষেত্র দিয়ে দেখাই, রেক্টেঙ্গেল দিয়ে একটা দেখলাম, এককে প্রদর্শন করতে হবে, তোমার কাজটা শেষ, তুমি এখন কি আউটপুট দেয়, আউটপুটে দেখাবা না, প্রদর্শন করবা না,
সেটা করার জন্য আমরা কি ইউজ করি, এই যে আমাদের সামান্তরিক চিহ্নটা ইউজ করি। এটা আমাদের কি কাজটা শেষ, শেষের জন্য কি আমরা এই চিহ্নটা ইউজ করি। তো এরকম তোমরা আরো কয়েকটা প্র্যাকটিস করতে হতো, তোমরা কি একটা প্রবলেম দিলে তোমার সেটা অ্যালগরিদম এবং কি প্রসেসটা নিচ থেকে লিখতে পারো। আচ্ছা দেখো তাহলে আমাদের নেক্সট প্রবলেমটা কি, তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্ণনের জন্য অ্যালগরিদম এবং কি ফ্লোচার্ট। তো তিনটা ধনাত্মক পূর্ণ সংখ্যা মনে করো আমার এ, বি এবং সি, এই তিনটা আমরা কি নিতে আমার এই তিনটার কি করবো আমরা তোমার গড় বের করবো। তো এর মধ্যে আমরা মনে করি ফার্স্টে রাখলাম বি এর মানে আমরা মনে করি এভাবে লিখলাম এ সমান 5, বি সমান 6 আর সি সমান কত 7। তাহলে আমরা ধনাত্মক তিনটা পূর্ণ সংখ্যা নিলাম। তাহলে আমাদের গড় বের করার জন্য আগে কি করতে হবে, তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে না। মানে আমাদের সংখ্যা যেহেতু তিনটা, তাহলে আগে আমাদেরকে তিনটাকে কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করে কত দিয়ে ভাগ দিব, যেহেতু তিনটা সংখ্যা 3 দিয়ে ভাগ দিব, এটা আমার কি হবে গড় হবে। মানে আমার কাজটা হচ্ছে এটা। এটাকে আমরা এখন কি অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মাধ্যমে আমরা দেখবো। তাহলে আমাদের অ্যালগরিদমে প্রথম কি হবে, প্রথম আমরা কি লিখবো, প্রথম আমরা লিখবো কি আমরা শুরু করি শুরু। হ্যাঁ আমরা কি শুরু করতে হবে। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে ইনপুট হিসেবে এ বি সি চলকের মান নি, চলকের মান নি। মানে আমরা যে তিনটা সংখ্যা যোগ গড় বের করবো, তিনটা সংখ্যা দিতে হবে এবং নিতে হবে না এই যে এইভাবে এ সমান 5, এই যে তাহলে এর মধ্যে কি 5, এভাবে আমাদের কি চলকের মানগুলো আমাদের কি দিতে হবে। 3 নম্বর কি কাজ আমাদের, ওইগুলো কি তিনটা সংখ্যা কি করতে হবে, আমাদেরকে যোগ করতে হবে না। আমাদের কি তিনটা সংখ্যা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা কি লিখবো এখন, আমরা যোগ করতে হবে না, এ বি সি চলকের মান, চলকের মান যোগ করে আমাদের কি এস এর মধ্যে রাখতে হবে, এস এর মধ্যে রাখি এস, এস চলকের এস চলকের মধ্যে রাখি, হ্যাঁ মধ্যে রাখি। মানে হচ্ছে তোমার এই যে এ বি সি তিনটা তুমি সংখ্যা নিলে, তাহলে তিনটা যোগ করে কোথাও রাখতে হবে না। তাহলে এস এর মধ্যে কি তিনটা সংখ্যা যোগ করে রাখ, তিনটা কি যোগ করে রাখবো। তারপর কি 4 নম্বর তার কি হবে, ওদেরকে এই যে গড় বের করার জন্য কি করতে হবে, এই এস কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি ফার্স্টে যোগ করে আমরা এর মধ্যে রাখলাম, এখন গড় করতে হবে, এটাকে কি ভাগ করতে হবে না 3 দিয়ে। তাহলে আমরা কি গড় নির্ণয়ের জন্য আজকে 3 দিয়ে ভাগ করে কোথায় এক্স চলকে রাখি, মানে কোথাও তো রাখতে হবে, এক্স চলকে রাখি। মানে হচ্ছে তুমি কি করলা, এই যে তুমি এ বি মনে করো এই যে এ বি সি তিনটা যোগ করছো, যোগ করে এদের মধ্যে এখন গড় বের করার জন্য এক্স আমরা কি লিখবো, এস ভাগ 3 লিখবো না। মানে আজকে কি 3 দিয়ে ভাগ করতে হবে না। তাহলে আমাদের কি গড় নির্ণয়ের জন্য কি আজকে 3 দিয়ে ভাগ করে এক্স এর মধ্যে রাখছি। প্রথমবার কি হবে আমাদের, এই যে এক্স কে কি করতে প্রদর্শন করতে হবে না, আমার পরে দেখাতে হবে না, এটা তো আমার আনসার। আমাকে কি বের করতে হচ্ছে, গড় নির্ণয় করতে হচ্ছে। তাহলে গড়কে এক্স কে দেবো, আমার এক্স কে কি প্রদর্শন করি, প্রদর্শন করি। 6 নম্বর কি আমার কাজ শেষ। তাহলে দেখো আমরা জিনিসটা আবার দেখি যে আজকে আমাদের কি শুরু করতে হবে, আমরা শুরু করলাম ইনপুট নিলাম। দেখো এখানে আমরা কি দুইটা কাজ করছি, তুমি চাইলে কি এই দুইটা কাজ একসাথে করতে পারো। মানে তুমি এক সময় ব্যবহার করতে পারো আর কি, প্লাস বি প্লাস সি বাই 3। তাহলে আমরা যেহেতু বলছিলাম অ্যালগরিদম থেকে আমাদের ধাপে ধাপে করা, আমরা কি করলাম আগে এই ধাপটাকে দেখালাম, তাহলে আমরা এই পুরো ধাপটাকে আমরা দেখালাম। তো ধাপে ধাপে করলে কি তোমার আলোচনার বুঝতে কি সুবিধা হয়। আমরা দেখি ফার্স্টে আমরা শুরু করলাম, শুরু করছি, এরপর ইনপুট হিসেবে কি এ বি সি নিলাম, এই যে নিলাম। এরপর কি তারপর আমাদের কি যোগফল বের করতে হবে, মানে আমাদেরকে ফার্স্টে এই কাজটা করতে হবে, যোগফল বের করতে হবে। আমরা যোগফল বের করলাম, এবার যোগফল হওয়ার পর আমাদের কি গড় নির্ণয়ের জন্য আমাদেরকে কি করতে হবে, যোগফল 3 দিয়ে ভাগ করতে হবে না। গড় নির্ণয়ের জন্য আমরা কি যোগফল 3 দিয়ে করলাম। এবার আমাদের কাজটা কি গড় নির্ণয় করা, মানে আমাদের গড় নির্ণয় মেয়ে হচ্ছে আমাদের কাজ কি গড় নির্ণয় করা। আমরা গড় নির্ণয় করলাম, করার পর এটাকে আমাদেরকে কি আউটপুটে দেখাতে হবে না, সেখানে থেকে আমরা আউটপুটে দেখালাম এবং কি কাজ আমরা শেষ করলাম। তাহলে আমাদের কি আমরা অ্যালগরিদমটা দেখলাম, এখন আমরা কি ফ্লোচার্টটা দেখবো। তাহলে এখন আমরা ফ্লোচার্টটা দেখি। হ্যাঁ তাহলে ফ্লোচার্টটা কি হবে, ফার্স্টে আমাদের দেখো আমাদের কি হবে, এটা আমাদের স্টার্ট করতে হবে আমাদেরকে ফার্স্টে। এরপর কি আমাদের স্টার্ট করার পর আমাদের ইনপুট গুলো নিতে হবে না। তাহলে ইনপুট নেওয়ার জন্য আমরা কি ইউজ করি, এই যে আমরা রেক্টেঙ্গেল চিহ্নটা ইউজ করি, সরি তাহলে আমাদের ইনপুট নেওয়ার জন্য আমরা কি সামান্তরিক চিহ্নটা ইউজ করি। তাহলে আমাদের ইনপুট কি তিনটা সংখ্যা, যেহেতু আমরা কি নিব ইনপুট হিসাবে এ কমা বি কমা সি নিব। এরপর আমাদের দেখো একটা ধাপ কি ছিল, আমাদের একটা ধাপ ছিল আমাদের, এরপর ধাপে কি হবে, এরপর আমাদের তিনটা সংখ্যা যোগ করতে হবে। আমাদের কি সাম আমরা কি লিখছিলাম, এস সমান এ প্লাস বি প্লাস সি লিখছিলাম।
আমাদেরকে কি এখানে দেখাতে হবে s সমান a প্লাস b প্লাস c। এবার আমরা কি লিখছিলাম x সমান s ভাগ 3 লিখছিলাম না? তাহলে এটা একটা আমাদের কি প্রক্রিয়া সেটা লিখলাম, এটাও কি সূত্র না, আরেকটা প্রক্রিয়া না? তাহলে সেটাও কি আমাদেরকে এই যে রেক্টেঙ্গেল দিয়ে দেখাতে হবে। তাহলে আমাদের x সমান কি x সমান আমাদের কি আমরা s ভাগ 3 এটা দেখালাম। এবার আমাদের কি করতে হবে, এটাকে আমাদের কি করতে হবে, আমাদের আউটপুট দেখাতে হবে না, প্রিন্ট x। আমাদের কাজটা কি শেষ করতে হবে। তাহলে আমি আবার তোমাদেরকে প্রচারটা আমি আপনার বলি বুঝে দেখো। আমাদের কি কাজটা শুরু করতে হবে, আমরা শুরু করলাম। এরপর আমরা যেহেতু 3টা সংখ্যা যোগ করবো, আমরা ইনপুটটা নিলাম। এবার আমাদের এই যে আমরা যখন অ্যালগরিদম দেখছিলাম, আমাদের 3 নাম্বার ধাপে কি ছিল, আমাদের যোগ করে এর মধ্যে রাখতে হবে। তার মানে এই যে আমাদের এই কাজটা করতে হতো তখন 3 নাম্বার ধাপে অ্যালগরিদমের এটা কি একটা কাজ করা, সেটা আমাদের কি আমাদের এখানে তোমার রেক্টেঙ্গেলের মধ্যে রাখতে হবে, মানে আমাদের আয়তক্ষেত্রের মধ্যে এটা রাখতে হবে। আমাদের 4 নাম্বার ধাপ কি ছিল, 4 নাম্বার ছিল হচ্ছে যে আমাদের x সমান s ভাগ 3 ছিল, মানে আমাদের গড় নির্ণয়ের জন্য আমাদের কি করতে হতো, যোগফলটাকে 3 দিয়ে ভাগ করতে হতো। তাহলে এটা একটা মানে এটা একটা কি আমাদের প্রসেস, মানে এটা আমার একটা কি প্রক্রিয়াকরণ না, সেটাও কি করতে হবে আমাদেরকে এই যে রেক্টেঙ্গেল দিয়ে রাখতে হবে, মানে একশো কি আমাদের প্রশ্ন কি ছিল গড় নির্ণয় করা, তাহলে আমরা কি গড় নির্ণয় করলাম, সেটাকে এখন আমাদের করে দেখাতে হবে না, তাহলে আমরা কি প্রিন্ট এক্স করলাম এবং কি আমাদের কাজটা শেষ করলাম। তাহলে এখন আমরা যখন অ্যালগরিদম এবং চার্ট একটা প্রবলেম নিয়ে প্র্যাকটিস করছিলাম, এই যে এই চারটা প্রবলেম আমরা প্র্যাকটিস করবো, এগুলো কি অ্যালগরিদম অ্যালগরিদম এবং কি ফ্লোচার্ট তোমরা প্র্যাকটিস করবে। এগুলা ফ্লোচার্ট তোমরা প্র্যাকটিস করবা। এই যে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এবং কি বার্নহেড তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রা রূপান্তর। এই খুবই ইজি প্রবলেম, এগুলো কি তোমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট প্র্যাকটিস করবা। এরপর আমরা এখানে যা যা তোমরা করলাম, এই কোয়েশ্চেন তোমরা মুখস্থ করবে। 4টা কোয়েশ্চেন কি বই থেকে ভালোভাবে পড়ে নেবে এবং প্র্যাকটিস করবা। প্রথম কোয়েশ্চেন দেখি প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ, যে 7টা ধাপ আছে ওই 7টা ধাপ পড়ে নিবা। অ্যালগরিদম কি এবং অ্যালগরিদমের সুবিধা, এটা 2 নাম্বারের জন্য আসতে পারে। এবং ফ্লোচার্ট কি, ফ্লোচার্টে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রতীক, এই বিভিন্ন ধরনের কি ফ্লোচার্টে ব্যবহৃত কি বিভিন্ন ধরনের প্রতীকগুলো তোমরা কি জেনে নিবা। আর প্রতীকগুলো না জানলে তুমি ফ্লোচার্ট থাকতে পারবে না। তো এটাও খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ প্লাস 6 নম্বরের জন্য। এরপর কি ফ্লোচার্টের মধ্যে পার্থক্য, এটাও 2 নম্বরের জন্য আসে। মানে আমাদের এই ক্লাসে সামারিটা হচ্ছে আমরা এই কোয়েশ্চেন শিখবো আমরা এক্সামের জন্য। এবং কি আমরা ক্লাসের মধ্যে 2-3টা আমরা কি করলাম প্র্যাকটিস করলাম, ওগুলোর সাথে তোমরা কি এই চ্যাপ্টার কি করবা প্র্যাকটিস করবো। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা এই যে আমরা যে হোমওয়ার্কটা দিলাম, এই হোমওয়ার্কটা তোমরা কি এই হোমওয়ার্কটা তোমরা সলভ করবা। এগুলো সলভ করার পর তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, গ্রুপের মধ্যে তোমরা কি পোস্ট করবে এগুলো। এবং তোমাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে গ্রুপে জানাবো। আর তোমরা সার্বক্ষণিক মেন্টরশিপ পাবো আমাদের পক্ষ থেকে। তো সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।